নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। বিহার নির্বাচন নিয়ে কথা বলতে হচ্ছে, বিহারের পরিস্থিতি নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে বিহারের ছবি। কিছুদিনও বলা ভুল, এই হয়তো কয়েক ঘন্টা বা এক দুদিন আগে যেখানে বিরোধী জোট ইন্ডিয়া ব্লককে কিছুটা ছন্নছাড়া মনে হচ্ছিল তারা দিশেহারা, কনফিউজড। তাদের বেশ কিছু আসনে আরজেডি এবং কংগ্রেস তারা একে অপরের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে দেয়, বন্ধুত্বপূর্ণ লড়াই বলে সেই একটা উল্লেখ করা হয়। কিন্তু বলা হচ্ছিল যে এই যে তাদের মধ্যে লড়াইটা, অর্থাৎ কংগ্রেস আরজেডির মধ্যে লড়াইটার ফায়দা এনডিএ নিতে চলেছে, অর্থাৎ শাসক দল বিজেপি এবং কেন্দ্র সরকার নিতে চলেছে, জেডিইউ নিতে চলেছে, এটা মনে করা হচ্ছিল। কিন্তু এবারে কিন্তু ছবিটা একেবারেই পাল্টে গেছে। এনডিএর হাতে আর কোনো ইস্যুই রইল না, সেই ইস্যু একেবারে মুছে দিয়েছে ইন্ডিয়া ব্লক। আমরা যদি বলি বিহারের পরিস্থিতি, বিহারের রাজনৈতিক ছবি, সেটা এখন কিন্তু অনেকটা পরিষ্কার। কারণ কিছুক্ষণ আগে তেজস্বী যাদব তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে বলেছেন যে মহাগঠবন্ধন আরজেডি অর্থাৎ তেজস্বীকে সামনে রেখে তার নেতৃত্বে তাকে মুখ করে কিন্তু তারা লড়তে চলেছে বিহার নির্বাচনে। এটাই তো একেবারে সবকিছু বলে দেওয়া, ঘোষণা করে দেওয়া। এবং যেটা মনে হচ্ছে যে তাহলে তো এই যে এত দিন ধরে যে বিতর্ক চলছিল, যে জটিলতা সৃষ্টি হচ্ছিল, তাহলে সেটা কি হলো? সেটা কি রইল না? অবশ্যই কিছু না কিছু যে পরিস্থিতি সেটা থাকছে। পাশাপাশি যদি আমরা এত সহজে, অর্থাৎ যেভাবে পুরোপুরি সবকিছু প্লেস হয়ে গেল, পুরোপুরি যে ইস্যুর সমাধান সামনে চলে এলো, সেটা কি এতটাই সহজ ছিল? যদি এটা বলতেই হয় তাহলে কিছু ফোন কলসের কথা বলতে হবে। একজন নেতা যে সামনে এগিয়ে এসেছিল এবং সে কয়েকটা ফোন কল করেছিল। মুকেশ সাহানিকে ফোন কল করা হয়েছিল, লালু প্রসাদ যাদবকে কল করা হয়েছিল, অশোক গেহলটকে কল করা হয়েছিল, তেজস্বী যাদব সহ নানান প্রার্থীদেরকে। এবং তিনি কেউ নন, তিনি হচ্ছেন রাহুল গান্ধী, যিনি প্রথম থেকে বিহারের হাল ধরেছিলেন, যিনি প্রথম থেকে বিহারের মানুষের মাঝে গিয়ে কথা বলেছিলেন, তাদের প্রতিশ্রুতির কথা বলেছিলেন, সাধারণ মানুষের কথা বলেছিলেন, ভোট চুরি নিয়ে ভোটার অধিকার যাত্রা করেছিলেন। সেখানে বেশ কিছু জনপ্রিয়তা তিনি পেয়েছেন তেজস্বীর সঙ্গে, এবং কংগ্রেস আরজেডির যে একটা মজবুত বন্ধন সেটা সামনে এসেছে। তেজস্বীর সঙ্গে তার যে একটা বোঝাপড়া সেটাও খুব ভালোভাবে সামনে আসছিল। কিন্তু মাঝে কোথাও আসন সমঝোতা নিয়ে সুর কাটলেও, তাল কাটলেও আবারও কিন্তু রাহুল গান্ধী এগিয়ে এসেছেন এবং তিনি বার্তা দিয়েছেন, প্রত্যেককে আশ্বাস দিয়েছেন। রাহুল গান্ধী বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যার জন্য আজকে বিহারের পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। আর যে আসন সমঝোতা নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল, সেই জটিলতা এখন অনেকটাই সেই জট খুলে গিয়েছে। এবং বলা যেতে পারে যে মহাগঠবন্ধন তারা যে একটা মুখকে ঘোষণা করতে পেরেছে, অর্থাৎ তেজস্বীকে সামনে রেখে তারা যে লড়ছে, এই যে তারা একটা ঘোষণা করে দিয়েছে। আবারও বলছি, মানুষের কাছে সেই পার্সপেক্টিভ তারা নিয়ে গিয়েছে যে তারা কতটা স্পষ্ট। তারা ছন্নছাড়া তাদেরকে দেখাচ্ছিল, কিন্তু তারা ছন্নছাড়া নয়, তারা আবারও ইউনাইটেড হয়েছে, একসঙ্গে এসেছে এবং তারা লড়তে প্রস্তুত। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর যে নাম ঘোষণা, সেটাও কিন্তু বিহারে তারা যদি জেতে, ইন্ডিয়া ব্লক বা মহাগঠবন্ধন যদি জেতে, তাহলে তেজস্বী সামনে এসে দাঁড়াবেন, এটা তারা ঘোষণা করতে পেরেছে। মানুষের সামনে সেই ভিশনটা, যে স্পষ্ট ভিশন তারা রাখতে পেরেছে। তাহলে কিন্তু এনডিএর হাতে আর কিছুই থাকছে না। এনডিএর কাছে কোনো এখনো পর্যন্ত কেউ নেই সামনে যে লড়বে। অমিত শাহ যখন তাকে বলা হয়েছিল যে কে তাহলে মুখ্যমন্ত্রী হতে চলেছে যদি এনডিএ যেতে, তাহলে বলেছেন যে অমিত শাহ বলেছিলেন এখন যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, আমরা আগে বিহার নির্বাচনে জিতি, তারপরে সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। অর্থাৎ এনডিএর কাছে কিন্তু এখন টু মাচ কমপ্লিকেশন। আমরা যেটা মনে হচ্ছিল যে না, এনডিএ হয়তো ঘর গুছিয়ে নিয়েছে, কিন্তু না, এনডিএ যারা শরিক রয়েছে তারা এখনো বেসুরো, তারা এখনো অসন্তুষ্ট। কিন্তু তাদেরকে কোনোভাবে এক ছাতার তলায় নিয়ে আসতে পেরেছেন অমিত শাহ, কিন্তু তাদের মধ্যে কমপ্লিকেশন আরো বেশি, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। অপরদিকে ইন্ডিয়া ব্লক তারা যেভাবে ঘর গোছাচ্ছিল এবং তারা যেভাবে তেজস্বীকে সামনে রাখলো, সেটা কিন্তু একটা ভালো মাস্টার স্ট্রোক বলা হচ্ছে। কারণ কংগ্রেস কোথাও জোট বাঁচাতেই কিন্তু এই আত্মত্যাগ তারা করেছে। এবং যেটা মনে করা হচ্ছে এবং বিশ্লেষকরা যেটা মনে করছেন যে রাহুল গান্ধীর এটা মাস্টার স্ট্রোক, এবং রাহুল গান্ধী পরিস্থিতি যেভাবে সামলেছেন, ক্রাইসিস ম্যানেজমেন্ট যেভাবে রাহুল গান্ধী করেছেন, সেটা কিন্তু অনেকটাই তাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। তার এই
পদক্ষেপকে সাধুবাদ জানানো হচ্ছে, কারণ বলা হচ্ছিল যে রাহুল গান্ধী কতটা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারবেন, কতটা জোটের শরিকদেরকে একসঙ্গে নিয়ে চলতে পারবেন, সেটা একটা বড় প্রশ্ন ছিল, কিন্তু রাহুল গান্ধী করে দেখিয়েছেন। রাহুল গান্ধী মুকেশ সাহানিকে ফোন করেছেন, তিনি কিছুটা বেসুরো যাচ্ছিলেন, তাকে তিনি বুঝিয়েছেন। ভিআইপি যিনি প্রধান রয়েছেন মুকেশ সাহানি, তাকে তিনি বুঝিয়েছেন। পাশাপাশি অশোক গেহলটকে নামানো হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অশোক গেহলট হচ্ছে সেই একজন প্রবীণ কংগ্রেস নেতা যিনি ক্রাইসিস ম্যানেজমেন্টে মাস্টার। আমরা দেখি যদি রাজস্থানের পরিস্থিতি তিনি যেভাবে হ্যান্ডেল করেছিলেন সিঙ্গেল হ্যান্ডেডলি, যেভাবে নিজে তিনি সেই ক্রাইসিসকে একেবারে একটা সমাধানে আনতে পেরেছিলেন, যে সমস্যা রাজস্থান সমস্যার, সেটা কিন্তু প্রত্যেককে ভাবতে বাধ্য করেছিল। এবং কংগ্রেসের অনেক বেশ পুরনো, অর্থাৎ বহু পুরনো কংগ্রেসের শুরুর থেকে অশোক গেহলট রয়েছেন, এবং যেভাবে তিনি গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত, তাদের রাহুল গান্ধীর আস্থাভাজন, পাশাপাশি সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবারের আস্থাভাজন অশোক গেহলট, তাকে নামানো হয়েছে এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য। এবং বিহার ক্রাইসিস তিনি যেভাবে ম্যানেজ করেছেন, প্রত্যেকের সঙ্গে গিয়ে কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব কিন্তু এই সমস্যার সমাধান আমরা বের করে আনবো। অশোক গেহলট তিনি করে দেখিয়েছেন। রাহুল গান্ধী তাকে ভরসা করে, তাকে বিশ্বাস করে অশোক গেহলটকে নামানো হয়েছিল, এবং সেই যে ভরসার একটা জায়গা অশোক গেহলট দেখাতে পেরেছেন। কিন্তু রাহুল গান্ধী কিন্তু এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পেরেছেন, যেটা সমঝোতা, অর্থাৎ আসন সমঝোতা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেই জট রাহুল গান্ধী খুলতে পেরেছেন। লালু প্রসাদের সঙ্গে কথা বলেছিলেন রাহুল গান্ধী, এবং এখান থেকেই মনে করা হচ্ছে যে কংগ্রেস এখন অনেক বেশি নমনীয়, কংগ্রেস এখন অনেক বেশি তারা সাহায্যের হাত এবং বন্ধুত্বের হাত বাড়াতে তারা উদ্যোগী হয়েছে। কারণ এর আগে যে ছবিটা ছিল, সেখানে কংগ্রেস যদি নমনীয় না হয়, তাহলে কিন্তু এই জোট ভেস্তে যেতে পারত, এই বিহার নির্বাচনে তারা একটা অপূরণীয় ক্ষতির দিকে চলে যেতে পারত। কেন কি এই বিহার নির্বাচন খুব গুরুত্বপূর্ণ সরকার এবং বিরোধীদের কাছেও। যেরকম যদি বিহার নির্বাচনের ফলাফল যাই হবে, সেটা কেন্দ্র সরকারের উপর প্রভাব পড়বে, এবং কেন্দ্রে যে জোট রয়েছে সেটার উপর প্রভাব পড়বে। যদি এবং বিরোধীদেরও যে কাছে যে ফলাফল আসবে, সেটাও তাদের জোটের মধ্যে প্রভাব ফেলবে। অর্থাৎ কেউই কিন্তু নিজেদের জায়গা ছাড়তে চায় না। এনডিএ ঘর গুছিয়ে নিয়েছিল, কিন্তু এক ধাপ এগিয়ে গেল ইন্ডিয়া ব্লক। এই যে তারা তেজস্বীকে সামনে রাখলো, তার নেতৃত্বে তারা লড়বে, এটা বলার মতো ধক তারা রাখলো, এটাতেই কিন্তু তারা অনেকটা বেশি এগিয়ে গেছে মানুষের কাছে। সেই পার্সপেক্টিভ নিয়ে যেতে পেরেছেন রাহুল গান্ধী, এবং তিনি এই যেভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছেন, তিনি যেভাবে প্রত্যেকের সাথে কথা বলেছেন, ম্যানেজ করেছেন, ভরসা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, এটা কিন্তু বিজেপিকে ভাবতে বাধ্য করবে। এবং এই যে রাহুল গান্ধীর পদক্ষেপ এবং এই যে মুভ, সেটা কিন্তু অনেকে, অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। অবশ্যই আমাদের বিহার নির্বাচনের দিকে নজর থাকবে, কারণ প্রতি মুহূর্তে কিন্তু বিহার নির্বাচনের ছবিটা পাল্টে যাচ্ছে। প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট, নতুন ইকুয়েশন আমরা বিহার নির্বাচনে দেখতে পাচ্ছি। তবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত 3, 7।